কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা প্রথম পত্রের আরো একটা ক্লাসে। আজকের ক্লাসের টাইটেলটা একটু ডিফারেন্ট। 1969-এর গণ অভ্যুত্থান, 2024-এর গণ অভ্যুত্থান। আচ্ছা, তোমাদের মনে একটাই প্রশ্ন চলতেছে যে ভাইয়া, আমরা তো বাংলা ক্লাস করতে আসছিলাম মনে হয়, তাই না? আমরা তো মনে হয় বাংলা ক্লাস করতে আসছি, তাহলে জুলাই গণ অভ্যুত্থান দিয়ে আমাদের বাংলা ক্লাসের কি দরকার? সেই দরকারটা জানতে হইলে প্রথম কথা, গতকালকে আপনারা পুরস্কার পাননি কেন? কারণ আমি আপনাদেরকে একটা গুরু দায়িত্ব দিয়েছিলাম ভাইয়ার। হ্যাঁ, পুরস্কার পাইছেন। কি পুরস্কার? স্বর্ণ ভাইয়ার ক্লাসে একদম A to Z এত কঠিন একটা কবিতা। কবিতাটার নাম কি? কবিতাটার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। নাম শুনলেই গা কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। সেটা আমরা বিগত দিনের ক্লাসে একদম পানির মতো করে শেষ করছি। তবে আরো একটা পুরস্কার আপনাদের পাওনা ছিল, যেটা আপনারা পাননি, কেননা আপনারা ক্লাসটা শেয়ার করেননি আর বন্ধুদেরকে মেনশন করেননি। তো হইলো, তোদেরকে অনেক আপনা আপনি বলছি, এখন আপনা আপনির কাহিনী শেষ। ঝটপট ক্লাসে জয়েন কর, ফ্রেন্ডদেরকে ঝটপট নেক্সট 5 মিনিটের মধ্যে কি করবি? নেক্সট 5 মিনিটের মধ্যে ফ্রেন্ডদেরকে মেনশন করবি। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের একটা পপুলার ডায়লগ কি ছিল বল দেখি? 7 মিনিটে ঢাকা খালি করে দেব, তাই না? আলটিমেটাম দিছিল আমাদের শেখ হাসিনার গ্যাং যে 7 মিনিটে ঢাকা খালি হবে, 7 মিনিটে হল খালি হয়ে যাবে। সেই 7 মিনিটের কথা ভাবতে ভাবতে শেখ হাসিনাই পালায় গেছে। সেই একটা অবস্থা, তাই না? তো সেম ক্যাটাগরিতে এই যে আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থান, যার স্মৃতি আমাদের গায়ের সাথে জড়িয়ে আছে, স্পেশালি তোদের সাথে। তোরা যারা ঢাকার কলেজগুলোতে একদম ফ্রেশার হয়ে জয়েন করছিলি, এইচএসসি 26 ব্যাচ, ভাবে দেখ তোদের একদম কলেজ লাইফের ফার্স্টের দিনগুলোতে তোরা কলেজ শুরু করার আগেই একটা গণ অভ্যুত্থানে নেমে গেছিলি, তাই না? সেই গণ অভ্যুত্থানে নামার পরে সেই কত আন্দোলন, এই যে দেখ, জাস্ট দিনগুলোকে মনে কর। আমরা 2টা বছর পার করে আসছি। আমরা দেখিয়েছি যে এ যুগের বাচ্চাদের মধ্যেও এখনো সেই মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে আছে। মুক্তিযুদ্ধের চেতনা যদি বাঙালির মাঝে না থাকতো, আজ যেরকম পাকিস্তানের আন্ডারে থাকতাম, ঠিক একইভাবে জুলাই 24 আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে আমাদের মধ্যেও সেই চেতনাটা আছে। যতদিন আমাদের মধ্যে একটা চেতনা থাকবে, ততদিন 1969-এর গণ অভ্যুত্থান হবে, ততদিন ততদিন বাংলায় 24-এর গণ অভ্যুত্থান বারবার ফিরে আসবে। আমরা সফল হই আর না হই সেটা ম্যাটার করে না, কিন্তু আমাদেরকে কেউ দাবায়া রাখতে পারবে না, তাই না? এই কথা আমরা খুব ভালোভাবে জানি। তো এই থিমে আজকে আমি কি পড়াইতে চাচ্ছি অনেকেই বুঝে ফেলছিস। এবং তোদের বিগত দিনে তোদের যে এখন রিলস দেখা পাবলিক, তো তোদের সবচেয়ে বড় প্রবলেম কি? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ভাইয়া, আমাদের ক্লাসে অ্যাটেনশন বজায় থাকে না। আমরা 2 ঘন্টার ক্লাস করতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। সে কারণে তোদের জন্য আজকে আজকে জাস্ট 40 টু হাইস্ট 45 মিনিট, 40 থেকে 45 মিনিটের মধ্যে অ্যাডমিশনে এক গাদা এমসিকিউ আসা একটা টপিক তোদেরকে পানির মতো পড়িয়ে দিব, যেটা ছোট টপিক। এখন তোরা বলতে পারিস যে স্বর্ণ ভাই, আপনি কি সব ক্লাসে বেশি বেশি করে পড়ান? না, যেখানে যতটুকু দরকার আমি তোদেরকে ততটুকুই ট্রিটমেন্ট দেব। যেই টপিক তোদের অল্প পড়ায় হয়ে যাবে, সেটা আমি তো টানে বড় করব না। আজকে দেখবি স্বর্ণ ভাইয়ার ফার্স্ট রূপ, গতকালকে কি দেখছিস একদম ধরে ধরে 2 ঘন্টায় তোদেরকে বুঝাইছি। আজকে কি করব? আজকে স্বর্ণ ভাইয়া অন্য অবতারে আসছে, এবং এই অবতারে ক্লাসটা করতে হলে এই যে 7 মিনিটে ঢাকা খালি করতে হবে। তো 7 মিনিটে ঢাকা খালি করার উপায় কি? ঝটপট ক্লাসটা মেনশন করো, ফ্রেন্ডদেরকে শেয়ার করো। এবং আজকে আমরা এমন একটা টপিক পড়বো, বলতেছি তো আজকের ক্লাসে, কালকে বিভীষণের প্রতি মেঘনাদ অনেক বড় টপিক দেখে তোর হয়তো আমার ক্লাসটা 2 বার করতে হইতে পারে, বাট আজকের ক্লাসটা ফেব্রুয়ারি 1969 রিভিল করে দিলাম। কি পড়াবো? ফেব্রুয়ারি 1969। এই ক্লাসটা আজকে এখন এই অবস্থায় করে তুই যদি প্রপারলি নোট করিস, আমি লিখে দিলাম যে আর কখনো এটা নিয়ে তোকে আর কনফিউশনে থাকতে হবে না। একদম সিরিয়াস লেভেলের পড়াশোনা হবে আজকে। মাত্র 30 থেকে 40 মিনিট, হাইয়েস্ট 45 মিনিটে তোর একটা পুরো টপিক শেষ অ্যাডমিশনের। কিভাবে শেষ হবে চলো আমরা দেখে নেই, ঠিক আছে? সো ঝটপট ক্লাসে চলে আসো। এবং যারা এই যে আমাদের আরো
কমার্সেরও কিছু বাচ্চা কাচ্চা আমাদের সাথে জয়েন হয়েছে, তো আপনারাও ঝটপট একটু ক্লাসে চলে আসেন। দেখি কয়টা খচ্চর আসছে, কয়টা খচ্চরের দল ক্লাসে চলে আসছে সেটা আমরা আরেকবার দেখে নিব। দেখে নিয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাব। দেখি খচ্চরের দলের সংখ্যা কত। আহা, এখনো আসেনি, এখনো মেনশন হয়নি। হবে না হবে না হবে না, ঝটপট রকেট গতিতে এইচএসসি 26, 27, 28 অ্যাডমিশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, ভাই সবার জন্য আজকের ক্লাসটা। কেন? ওই যে বললাম না গতকালকে লাগছে যে তোরা তো রিলস দেখা পাবলিক, প্রথম প্রথম আমি 2 ঘন্টার ক্লাস নিয়ে মনে হচ্ছে যে কয়েকটারে ভয় পাওয়াই দিছি। ভাই এতগুলা পড়া, এত পড়ান, তো আজকে একটু শান্তি দেই, ঠিক আছে? আজকে মাত্র 40-45 মিনিট পড়া হবে, কিন্তু যে পড়া হবে সেই পড়া তোর পুরো অ্যাডমিশন লাইফ, পুরো এইচএসসি লাইফে লাগবে। তো চলে যাই আমরা, তোরা কথা না রাখলে তোরা গাদ্দার। বা যেভাবে আমাদের জুলাইয়ের সাথে গাদ্দারি হয়েছে, 1969-এর গণ অভ্যুত্থানের সাথে গাদ্দারি হয়েছে, গণ অভ্যুত্থানের পরে আমাদের মুক্তিযুদ্ধের সাথেও গাদ্দারি হয়েছে। বাঙালির কাজই গাদ্দারি করা। তোরাও যদি করতে চাইস করতে পারিস, আমার কিছু নাই। আমার দেওয়ার কিছু ছিল না, একটা লাইন ছিল না, রিক্ত আমি সিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। এই বলে তো আমাদের হাসিনা আপা হেলিকপ্টারে উঠে পালায় গেছে। এখন তোরাও যদি ওরকম করে পালাইতে চাইস, গাদ্দারি করতে চাইস, তাইলে ক্লাসটা শেয়ার করিস না, না হলে করবি, ঠিক আছে? ওকে। আর এগুলো শেয়ারের আবল তাবল কথা বলতে ভাল লাগে না, আমার দ্বারা এগুলো হয় না। আমার কাজ হচ্ছে পড়ানো, এবং আমি কি করব, আপনাকে ধরিয়া ধরিয়া সবকিছু তুলিয়া ধরিয়া তুলিয়া খাইয়া দিব, অর্থাৎ আপনাকে পড়াই দিব খুব ভালোভাবে। তো আমাদের টপিক কি? আমাদের টপিকের আগে আমি কালকে তোদেরকে একটা জোশ দিতে ভুলে গেছি। স্বর্ণ ভাইয়ার ক্লাসে আসবি। কি বলবো, তোরা তোদের হাতে এমন একটা ক্ষমতা আছে, যারা অ্যাডমিশন দিবে স্পেশালি, এটা তাদের জন্য বলতেছি। অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোদের হাতে এমন একটা ক্ষমতা আছে যে তোরা নিজের ভাগ্য বদলাইতে পারিস, নিজের মা বাবার ভাগ্য বদলাইতে পারিস। এমন কি তোকে যে টিচারটা পড়ায়, সেই টিচার লাইফের যত স্ট্রাগলের মধ্য দিয়ে যাক, তোর এই সফলতা সেই টিচারটাকেও কাঁদাতে পারে। আমি জাস্ট এই লাইনটা কেন বলছি, আজকে থেকে যতবার স্বর্ণ ভাইয়ের ক্লাসে আসবি, এই একটা লাইন মাথায় মুখে থাকবে। আজকে থেকে যতগুলো এইচএসসি 26-এর ক্যান্ডিডেট আছিস, একদম একটা কথা মাথায় গেঁথে ফেল, করিলাম পণ থামিবে না রণ, যতদিন না ঘটিবে পাবলিকিয়ান হিসেবে আমার পদার্পণ। একটা কবিতার লাইন তোর লাইফের মোটো হবে। পারলে বইয়ের খাতায় চিপকায় রাখ, দেয়ালে চিপকায় রাখবি, প্রত্যেক দিন এই কথাটা পড়বি। করিলাম পণ, পণ করলাম, থামিবে না রণ। আমার এই যুদ্ধ থামবে না, নিজের সাথে, পরিবেশের সাথে, নিজের পড়াশোনার সাথে, সবকিছুর সাথে, যতদিন না পর্যন্ত আমি ঢাবিয়ান বা আমি পাবলিকিয়ান হয়ে একটা জায়গায় যাব। এটা আজকে থেকে লিখে রাখ। কেন বললাম জানিস? এই কয়েকদিন আগে তোদের ঢাবির সংবর্ধনা হইলো, এই লাইনটাই তোদের একটা ভাইয়া রিপিট করছে। এই লাইন আমি বিগত 3-4 বছর ধরে সবাইরেই বলি। তুই ও যখন হুট করে বক্তৃতা দিতে আসলো, ছেলেটার মুখে দাড়ি পাঞ্জাবি পরে আসছে, আচ্ছা আমি বুঝলাম কি বলবে, শুনবো। আমি বসে আছি, হাতে ফোন ছিল, সিরিয়াসলি ফোন টিপতেছিলাম। তো হুট করে ও যখন ক্লাসের মধ্যে আসে বলল, করিলাম পণ থামিবে না রণ, যতদিন না ঘটিবে ঢাবিয়ান হিসেবে আমার পদার্পণ। না না, ঘটে গেছে ঢাবিয়ান হিসেবে আমার পদার্পণ। যেই লাইনটা যখন বললো না, থাকে না একটা ফিল করা যায়। আসলে মানুষ বলে না যে বুকে লাগলো, সত্যিকারে এই টাইপের যখন লাইফে ইমোশন ফেস করবি, কেন জানি হার্টের, সিরিয়াসলি হার্টে লাগে, একদম বুকের ভিতরটা ধক করে উঠলো, যে এতদিন ধরে এতগুলো বাচ্চাকে পড়াচ্ছি, এবং তোরা যখন চান্স পাইস সেগুলোই কি করে, আমাদেরকে সফল বানায়, আমাদেরকে ভালো ফিল করায়। এই পণটা সবার মাথায় লিখে রাখ। ভাইয়ার একটাই চাওয়া থাকবে, পুরো অ্যাডমিশন সিজনে আইডিকেশনে আয় না আয় আমি জানি না, আসলেই তোর জন্য বেটার হবে। যদি নাও আসিস, যতগুলো ফ্রি ক্লাস থাকবে সেগুলো ভালো করে করবি। এই ক্লাসটাও ফ্রিতে যাচ্ছে, বাট ভাইয়ার এই কথাটা নিজের লাইফের মোটো কর। কোনো এক মোমেন্টে যে এরকম ভাবে যখন তোকে দেখবো তুই সত্যিকারে ঢাবিয়ান বা পাবলিকিয়ান হয়েছিস, সেই মোমেন্টে ভাইয়ারা সফল।
ওকে, তো সেই সফলতার জন্য আর কথা না বাড়াই আমরা পড়ায় চলে যাই। ডান। ওকে, আমরা পড়ায় চলে যাব। ফেব্রুয়ারি 1969 কবিতা শামসুর রহমান। তোদেরকে আগেই বলছি যে আমাদেরকে কবি পরিচিতিকে নিয়ে সেপারেটলি অনেক কিছু পড়তে হবে, বাট আপনাদের স্যার ধৈর্য নাই। আজকে ক্লাসের শেষে আপনাদেরকে কবি পরিচিতি নিয়ে একটা ছোট্ট টাস্ক দিব, এবং আপনারা যদি ক্লাসটা শেয়ার করেন সেই টাস্কের উপরে আপনাদের জন্য একটা পুরস্কার থাকবে। শেয়ার না করলে টাস্কের উপরে কোনো পুরস্কার নাই। ঠিক আছে? ওকে, তো সেই শামসুর রহমানকে নিয়ে এক গাদা পড়াশোনা আছে, এগুলো সব অ্যাডমিশনের পড়াশোনা, এগুলো আমি কিছু পড়াবো না। আমি ডিরেক্ট আপনাকে আজকে 40 মিনিটে ফেব্রুয়ারি 1969 পড়িয়ে দিব। ঠিক আছে, অনেক সম্মান দেখায় ফেলছে, এখন খাতা কলম বের কর, বই খাতা বের কর। তো প্রথমেই এই শব্দগুলো জাস্ট একটু জেনে নেই। কমল বন, এই খাতা কলম বের কর। আবার বলছি, আমার ক্লাসে আসবি, খাতা কলম বের করবি না, ক্লাস করার দরকার নাই। তুই যদি বসে বসে চিপস খাইতে খাইতে রিলস দেখতে দেখতে পড়াশোনা হয় না ভাই। আবারও বলছি, এটা ফ্রি ক্লাস মানে এমন কিছু না। তোর লাইফের 1 ঘন্টা তো আমি নিব না? তোর লাইফের যদি আমি 1 ঘন্টা নেই, তো ওই 1 ঘন্টার মূল্য তখন বুঝবি যখন অ্যাডমিশন পরীক্ষা 2 দিন পর, তো সিলেবাস শেষ হয় নাই, পড়া জিনিস 2-3 বার ভুলে যাচ্ছিস, তখন বুঝবি আল্লাহ যদি আর 1 ঘন্টা সময় পাইতাম এই টপিকটা দেখে যাইতে পারতাম, আল্লাহ যদি 1 ঘন্টা সময় পাইতাম আমি ওই জিনিসটা রিভিশন দিয়ে যেতে পারতাম, এটাই পরীক্ষায় আসছে, কেন হয়নি? তো এই রকম অবস্থায় যেন না পড়িস। তোর লাইফের 1 ঘন্টা নিব, সেটাকে ওরটিট কর। আর যদি ফাত্রামি করতে ক্লাসে আসিস, বের হয়ে যা। সিরিয়াস লেভেলের কথাবার্তা বলতেছি। যদি ফাত্রামি করতে রিলস দেখে ক্লাস করা পোলাপাইন আমার কোনো দরকার নাই। আমি ড্রিমারদেরকে শেখাইতে ভালোবাসি। আমি জাস্ট রিলস দেখে কালকে পড়বো, ভাববো, খেয়ালি পোলাও বানানো পোলাপাইনরে আমি পড়াই না। আবারও বলতেছি, আমি ড্রিমার্সদেরকে পড়াই, আমি পরিশ্রমীদেরকে পড়াই। খেয়ালি পোলাও পাকানো রিলস দেখা পোলাপাইনরে আমি পড়াই না। তাদেরকে আমি আমার স্টুডেন্ট মনে করি না। ওরকম ক্যাটাগরির হয়ে থাকলে আসসালামু আলাইকুম। আর যদি ড্রিমার হয়ে থাকিস, খাতা কলম বের কর। ঠিক আছে, তো প্রথমেই খাতা কলম বের করে আমরা কিছু আনকমন শব্দ। কবিতাটা অনেক সহজ। ফেব্রুয়ারি 1969 কবিতাটা অনেক সহজ। তো এই কবিতাটা থেকে কি বলো দেখে একটা শব্দ, কমল বন। কমল বন শব্দের অর্থ কি? পদ্ম বাগান, অর্থাৎ কমল শব্দের অর্থ হচ্ছে পদ্ম। লিখে ফেলেন ঝটপট। আরেকটা আনকমন শব্দ পাবো, হরিৎ। হরিৎ শব্দটা আমরা অনেকেই জানি, বাট যারা জানি না তারা এই শব্দটাকে চিনে রাখো। হরিৎ শব্দের অর্থ হচ্ছে সবুজ। হরিৎ শব্দের অর্থ কি? সবুজ। আরেকটা শব্দ আছে উপত্যকা, এটাও আমরা অনেকে জানি। দুইটা পাহাড়ের মধ্যবর্তী যে স্থান, ধরো এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, এর মাঝে, দুইটা পাহাড়ের মাঝ দিয়ে ধরো নদী চলে গেছে বা রাস্তা চলে গেছে, যাই যাক, দুইটা পাহাড়ের এই মাঝামাঝি জায়গাটাকে বলা হয় উপত্যকা। ঠিক আছে, এই কয়েকটা আনকমন শব্দই আছে, বাকি পুরো কবিতা পানির মতন সোজা। এখন জাস্ট এই কবিতাটা টেকনিকে পড়ে মুখস্থ করতে হবে। অনেকগুলো কোশ্চেন আছে সেখান থেকে, যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, আমরা করব। তার আগে ফেব্রুয়ারি 1969 নিয়ে অনুধাবনমূলক অ্যাডমিশনে তোমাকে ধরা খাওয়ানোর মতন যা যা প্রশ্ন আসতে পারে সেটা জানাই দিই। ওকে, চলো। খাতার কলম বের করেছেন? আবার এর পরে যদি বের না করিস তাহলে তোরে আর কিছু বলার নাই। ঠিক আছে? ওকে, চলেন আমরা একটা কালো ব্যাকগ্রাউন্ডে চলে যাই এবং আমরা লেখা শুরু করি। ঠিক আছে, তো প্রথমেই ফেব্রুয়ারি 1969, প্রথমেই বানান। ভাই ছোট্টবেলা থেকে ইভেন আমাদের পাঠ্য বইয়ে ফেব্রুয়ারি বানান লেখা আছে দীর্ঘইকার দিয়ে। ভাইয়া কি হবে? একটু বানান শিখাই, আজকে একটা বানানও শিখে যা। সেকেন্ড পেপার তো পড়াইতে আসবো, কিন্তু তো সুফিয়ান ভাইও তো পড়াবে, সেই জন্য বাংলা ফার্স্ট পেপার পড়াচ্ছি। তো এই নিয়মটা জীবনে জেনে রাখ, যত বিদেশি শব্দের বানান আছে সব বিদেশি শব্দের বানান বাংলা একাডেমির নতুন আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী আমি ইফ অর বাট কিচ্ছু দেখব না, আমি কিচ্ছু দেখব না। শুধু যদি একটা বিদেশি শব্দ হয় তাহলেই তুমি আগে কিভাবে কি লিখে আসছো কোনো ম্যাটার করে না, সেখানে সব সময় কি হবে? রস ইকার হবে। সব সময় সেখানে কি হবে? রস ইকার হবে। একদম মাথায় গেঁথে ফেলো। আনকমন আছে বলতেছি, একটু বানানের নিয়মও শিখাই, তো ঝটপট তুলে ফেলেন। বিদেশি শব্দের বানানে
সর্বদা রস ইকার হবে। শুধু এটাই না, তোরা জানিস ছোট্টবেলা থেকে যে উচ্চারণ স্বরেও স্বরা শিখে আসছিস, এটাও তোদের ভুল। এই যে আমি বললাম স্বরেও স্বরেয়া, এটা নামে কি বাংলায় আসলেই কিছু আছে? চল ওটাও তোদের শিখাই দিই। আজকে একটু বলছি না 45 মিনিট, কিন্তু কি বলবো, পড়াইতে ধরলে এত মজা লাগে যে তোদের ছাড়তে ইচ্ছা করে না। ভাব, টিচারদের কাজ কি? টিচারদের, বাংলাদেশের টিচার আমরা দেখে আসি যে ফাঁকিবাজি করা, কিন্তু শখের বসে পড়াইতে গেলে যেটা হয়, পড়াইতে গেলে আর ছাড়তে ইচ্ছা করে না। তো চল তোদেরকে একটু স্বরে স্বরে আর উচ্চারণটাও শিখায় দেই, যেন অ্যাটলিস্ট, আমি তো বিশেষ ক্যাডারদের বাংলা ভোকাব ট্রেনার হিসেবে এবং বক্তব্য দেওয়া লাস্ট 5 বছর ধরে শিখায় আসতেছি। তো সেই জায়গা থেকে তোদেরকে একটু শিখায় দেই। তো সেই জিনিসটা এই জায়গায় আয়, দেখ। প্রথমেই যেটা আসে, একটু বানান শেখাই। এটার উচ্চারণ কি বল দেখি? স্বরেও না। এটার উচ্চারণ কি? স্বর অ। স্বর অ। স্বরে আ না, স্বর আ। রস্যি না, রস ই। এটা হচ্ছে রস স্বর থেকে রস ই। রস্যৌ, সরি দীর্ঘ না, এটা কি? দীর্ঘ ই। তারপরে রস উ না, সেম ভাবে রস যেটা আসবে প্রপারলি রস উচ্চারণ করবা, তারপরে উ বলবা। দীর্ঘ না, দীর্ঘ উ। তালিবস্য না, তালব্য স। দন্ত স না, দন্ত স। পেট কাটা মূর্ধন্য স না, শুধু মূর্ধন্য স। মূর্ধন্য ন। দন্ত স। তালব্য স। এই যে এগুলোর উচ্চারণ, এগুলো হচ্ছে উচ্চারণ স্থানের নাম অনুযায়ী উচ্চারণ হয়। তো এতদিন একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট হবা তুমি, তুমি যদি একটা প্রপার বাংলা বর্ণমালার উচ্চারণটাই না জানো, জীবনে 12 বছর পড়াশোনা করে কি শিখলা? এই বেসিক জিনিসটা অনেকেই জানো কিন্তু ইউজ করো না। এখন থেকে কেউ যদি তোমাকে বলে এটা কি, স্বরে ও না, স্বর অ। স্বরে আনা, স্বর আ। রস ইনা, রস ই। রস, রস্যই না, ঠিক আছে? রস ই, দীর্ঘ ই। রস উ, দীর্ঘ উ, ঠিক আছে? তালিব্য সনা, তালব্য স। দন্ত স, মূর্ধন্য স। ঠিক আছে? এই ছোট্ট একটা জিনিস জাস্ট জেনে রাখো। ওকে, তাহলে এই যে একটা বেসিক জিনিস, বাংলার এই উচ্চারণগুলো আমরা জানি না, ইনশাল্লাহ বানানার উচ্চারণে তোদের ক্লাস নিব পরে। আজকে জাস্ট তোদেরকে স্বর অ, স্বর আ, বাংলার এই উচ্চারণগুলো একটু জানায় রাখলাম। অ্যাটলিস্ট একটা বাঙালি হিসেবে নিজের যে পরিচয়টা দিবা, সেখানে যদি তুমি সঠিকভাবে একটা বাংলা শব্দ উচ্চারণ করতে না পারো, এটা কেমন কথা না? আসলেই কেমন কথা। তুমি ধরো ভালো কোথাও গেলা, কোনো একটা, তুমি জানো যখন এই যে আমি বিশেষ ক্যাডারদের ক্লাস করাই, তাদের এক একটা স্ক্রিপ্টে ভাষণ দিতে গেলে এত কঠিন তাদেরকে প্যালেট মেনটেন করতে হয়। তুমি যদি শব্দ চয়নে ভুল করে ফেলো, তোমাকে তোমার সিনিয়ররা ক্রিটিসিজম করবে। তো এই জায়গাটা কিন্তু কর্পোরেট, কি বলে, সরকারি চাকরি বা অনেক ক্ষেত্রে কর্পোরেট লাইফে মেনটেন করে। তো তুমি যখন হুট করে আজীবন আঞ্চলিকতা, লকে হ বলবা, হকে ল বলবা, এই আঞ্চলিকতা নিয়ে যাবা, হুট করে তুমি শিখতে পারবা না। যেমন আমার অনেক স্টুডেন্টকে এই কাজটা করতে হয়। তো সেই জন্য আবারও বলতেছি যে এখন থেকেই স্বর্ণ ভাইয়ের সাথে আসছে, এগুলো মাথায় রাখবা। আর আমরা এখন আমাদের পড়ায় ফিরে যাই। পড়া কি ছিল আমাদের? আমাদের পড়া ছিল ফেব্রুয়ারি 1969। যেহেতু ফেব্রুয়ারি সরাসরি একটা ইংরেজি শব্দ, তাই যেখানে যাই লেখা থাক, আজকে থেকে ফেব্রুয়ারির বানান সব সময় হবে কিকার। আবার যদি রস্যই বলছিস, একেবারে ক্যামেরার ভিতরে যা ঠাস করে কানের নিচে মারে আসবো। কিকার বসবে, রস ইকার। কিকার বসবে, রস ইকার। বিদেশি শব্দ, ফেব্রুয়ারি 1969। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা বানান পড়লাম, ঠিক আছে? তাহলে কি বলো দেখি? ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ডান।
তারপরে চলো আমরা আমাদের পরবর্তী জায়গায় চলে যাই, যে আমি ফেব্রুয়ারি 1969 দ্বারা আসলে কি বুঝাইতে চাচ্ছি, এই কবিতাটা কি নিয়ে, তাই না? তো এই কবিতাটা নিয়ে তোমরা সবাই যেটা ভুল করো, ফেব্রুয়ারি মাস দেখেই কি মনে করো 52 ভাষা আন্দোলন। না, আজকে ক্লাসের শুরুতেই আমি তোমাদের এই আইডিয়াটা ভাঙে দিছি। ক্লাসের ছবি কি ছিল, কোন ছবিটা দেখে ক্লাসে আসছো? তুমি 1969 সালের গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের একটা সেপারেট পার্ট, 52 ভাষা আন্দোলন একটা আলাদা জিনিস। তাহলে কবিতাটি কি নিয়ে, কবিতার পটভূমি কি? তাহলে কবিতাটির বিষয়, পটভূমি, আলোচনা সব কি নিয়ে বলো দেখি? কবিতাটির বিষয়, পটভূমি, আলোচনা সব কি নিয়ে স্যার? সব হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থানকে নিয়ে। 1969-এর গণ অভ্যুত্থানকে নিয়ে। অভ্যুত্থান বানান আবার ভুল করিস না, জফলা থ যোগ থ আকার ন। কি নিয়ে বলো দেখি? এই কবিতাটির বিষয়, পটভূমি, আলোচনা সবকিছু 1969-এর গণ অভ্যুত্থানকে নিয়ে। এবং 1969-এর গণ অভ্যুত্থান কোন মাসে হয়েছিল? সেটাও ফেব্রুয়ারি মাসেই হয়েছিল। তারপরে আসি এই যে 1969-এর গণ অভ্যুত্থানকে নিয়ে, তাহলে এখানে 52 ভাষা আন্দোলনের কথা, সালাম বরকতের নাম কিভাবে আসলো ভাইয়া? আমি তো এটা ভাষা আন্দোলনের কবিতা বলে মুখস্থ করছি। না, এই কবিতায় জাস্ট সালাম বরকতের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে, যে সালাম বরকত যেভাবে 52 সালের ভাষা আন্দোলনে সফল হয়েছিল, আমরাও 1969 সালে আবার আন্দোলনে নামবো, আমরা আবার সফল হব। তো সিম্পল কথা, এই কবিতায় অনুপ্রেরণা শব্দটা ইউজ হলে তখন শুধুমাত্র উত্তর হবে কি, এই কবিতায় অনুপ্রেরণা নেওয়া হয়েছে কি থেকে? এই কবিতায় অনুপ্রেরণা নেওয়া হয়েছে কি থেকে বলেন দেখি? এই কবিতায় অনুপ্রেরণা নেওয়া হয়েছে 1952 ভাষা আন্দোলন থেকে। তাহলে অনুপ্রেরণা আর টপিক তো এক না, তাই না? তাহলে এতদিন যারা এই কবিতাটাকে 52 ভাষা আন্দোলন ভাবতা, তাদের কি করা উচিত? পুকুরে কচু পাতায় ফাঁসি দিয়ে তোরা মরে যা, তোদের আর কিছু করার নাই। যারা এতদিন কবিতাটা পড়েও একে 52 ভাষা আন্দোলন নিয়ে ভাবতিস, তারা একটু মাথাটা ক্লিয়ার করে ফেল যে এই কবিতা 52 ভাষা আন্দোলন নিয়ে না, এই কবিতার পুরো থিম 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থান নিয়ে। দেখি, তোরা তো জিকে পড়বি না, বাংলাদেশের পুরা মুক্তিযুদ্ধ তোকে মুখস্থ করতে হবে। তো জুলাই গণ অভ্যুত্থান জিকের জন্য যেমন গুরুত্বপূর্ণ, 69-এর গণ অভ্যুত্থানও গুরুত্বপূর্ণ। এবং ক্লাস শেয়ার কর না কর, আমি দুইটা ট্যালেন্টেড বাচ্চা খুঁজতে চাই, তোদেরকে একটু জিকে কোশ্চেন করি। আমাকে 1969-এর গণ অভ্যুত্থানের 2 জন শহীদের নাম বল। কেউ যদি ঝটপট চ্যাটজিপিটি সার্চ দিয়ে অ্যান্সার করছিস ভাই, উপরে আল্লাহ দেখতেছে আর তোর ব্রেন দেখতেছে যে তুই একটা চোর, পরীক্ষার হলে ফোন হাতে নিতে পারবি না। না পারলে বলি ভাইয়া পারবো না, চ্যাট জিপিটি মারে পশ সাজে লাভ নাই ভাই, পরীক্ষার হলে তো চ্যাট জিপিটি থাকবে না, কোনোভাবেই পারবি না। ঢাবির হলে আমাকে হাতে এই যে একটা ঘড়ি পরতে দেয় নাই, সো অ্যাডমিশনে তোমার এই চোরটামি চলবে না ভাইয়া। সো এই কাজ করতে যাইস না, না পারলে বলবি পারবি না, শিখবি, ঠিক আছে? 1969-এর 2 জন শহীদের নাম বলো। যে বলতে পারবা বুঝবো সে আসলেই এখনই অ্যাডমিশনের জন্য জিকেতে প্রিপেয়ার হয়ে যাচ্ছে। ভাই জিকে পড়তে গেলে বাংলা পড়াচ্ছি মানে সবকিছু নিয়ে আইডিয়া আছে, তো বলতেছি জিকের জন্য এটা একটা অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখি কেউ পারিস কিনা। রফিক জব্বার, ঠিক আছে? সালাম বরকত, এই খচ্চর, 1969 সালে সালাম বরকত মরছে 52 ভাষা আন্দোলনে, তাহলে স্বর্ণ ভাইয়া শহীদ, তাই না? এই কনফিউশন রাখা যাবে না, এই জন্যই আজকে আমার আশা, ঠিক আছে? আসাদুজ্জামান, গুড জব। আরেকটা আছে কিশোর মতিউর, আরেকটা নাম আছে কি? কিশোর মতিউর। কিশোর মতিউরকে একটু ভালোভাবে চিনে রাখো, কারণ তার পকেট থেকে একটা চিঠি পাওয়া যায়
যে চিঠিটা কি ছিল, যে মা আমি যদি ফিরে না আসি তাহলে বুঝবা তোমার ছেলে দেশের জন্য, শেখ মুজিবের জন্য শহীদ হয়েছে। এই টাইপের একটা চিঠি তার পকেটে ছিল। আমরা আমাদের জুলাইয়েও এরকম একটা ঘটনা দেখছি না, একটা কিশোর মারা যায়, কত কিশোর মারা গেছে। তো সোজা কথা, এখন একদম মাথাটা এতদিন যা বসছো কি বসছো জানি না, এই কবিতা সেই 1969 সালে ঘটা গণ অভ্যুত্থান নিয়ে লেখা, এবং এই কবিতায় মনে করা হয়েছে 52 ভাষা আন্দোলনের কথা মনে করে অনুপ্রেরণা নেওয়া হয়েছে যেন তারা গণ অভ্যুত্থানে সফল হয়। ঠিক আছে, ওকে, একটু জাস্ট জানে রাখলাম না, তোরা পড়াশোনা করছিস দেখতে পাইলাম। ঠিক আছে, তোরা আসলেই পড়াশোনা করছিস দেখতেছি, গুড জব। এখন থেকেই অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার থাক। ওকে, যাক, আমি ট্যালেন্টেড বাচ্চা কাচ্চারে পড়াচ্ছি, অনেক ট্যালেন্টেড বাচ্চা কাচ্চা আছে। এখন আমরা থিম ক্লিয়ার, অনুপ্রেরণা নেওয়া হয়েছে 52 ভাষা আন্দোলন নিয়ে। কবিতাটা কি নিয়ে? কবিতাটা 1969-এর গণ অভ্যুত্থান। ঠিক আছে, ওকে, আমরা এখন ডিরেক্ট কবিতার ইনফোতে চলে যাই। কবিতাটা শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? নিজ বাসভূমে। একটা লাইন ঝটপট মুখস্থ করে ফেলতে হবে বলছি। কবিতার উৎস, এখান থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসবেই, লিখে ফেলো ঝটপট। ফেব্রুয়ারি 1969 কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? ফেব্রুয়ারি 1969 কবিতাটা শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া। হ্যাঁ, না না, পিট ব্যাচে এইভাবে পড়াবো না। পিট ব্যাচে এত সুন্দর করে পড়াইলে হয়? পিট ব্যাচে আমি কি করব, আসবো, দেখ একটা চেয়ার থাকবে, আমি হেলান দিয়ে একটা স্লাইড রাখবো, তারপরে বলবো আয় লিখছিস এগুলা? লিখিস নাই? লিখে নে, বসে আসি। তারপর বসে বসে ফোনে রিলস দেখবো পেট ব্যাচে, তারপর বলবো এই লেখা হয়েছে, আমি স্লাইড সরাই দিলাম, বাকিটা পিডিএফ দেখে তুলে নিস। ঠিক আছে? এমনে পড়াবো। ঠিক আছে, পেট ব্যাচে এমনে পড়াবো। তোদেরকে ধোকা দেওয়ার জন্য এখন এত ভালো করে পড়াচ্ছি। আই হোপ উত্তর পেয়ে গেছিস। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে কি ফেব্রুয়ারি 1969 কবিতাটা শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া। বাকি এগুলো তোমরা পিডিএফ ফাইলে একবার দেখে নিবা, এই কথার আমাদের একটারও দরকার নাই। আমরা কবিতাটা বুঝে গেছি, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এখন কবিতার কি জুস খাবো আমরা। কবিতার লাইনগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে ঢুকাই দিছি, এই যে সুইচ চাপে দিলাম, ঘুরতে থাকবে। এখন আমরা জুস খাবো। কবিতার লাইনটা চলো একেবারে ডিরেক্ট কবিতাটা পড়া শুরু করি। আবার ফুটেছে দেখো, ঝটপট খাতা বের করো বা বই বের করো, বইয়ে দাগায় নাও। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিল কখনো বা একা হেঁটে যেতে মনে হয়, ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। কবিতাটার কোনো আগা মাথায় মিল নাই, এটাও পড়তে বিচ্ছিরি লাগে এমন একটা কবিতা। কেন? কারণ আরেকটা নোট করতে হবে, এই কবিতার ছন্দ হচ্ছে গদ্য ছন্দ। এই কবিতার ছন্দ কি? এই কবিতার ছন্দ হচ্ছে গদ্য ছন্দ। ঠিক আছে, এই কবিতার ছন্দ কি? এই কবিতার ছন্দ হচ্ছে গদ্য ছন্দ। ঝটপট নোট করে ফেলো। সেই কারণে এই কবিতার লাইনের শেষে কোনো মিল নাই, এই জন্য পড়তে কেমন কেমন লাগে, গল্পের মতো লাগে। তো যেই গদ্যের ছন্দে যেই কবিতা লেখা থাকে সেটারই নাম হচ্ছে গদ্য ছন্দ। তো ফেব্রুয়ারি 1969 একটা গদ্য ছন্দে লেখা কবিতা। ঠিক আছে, ওকে ওকে, ডান, লিখে ফেলেছেন, সুন্দর। এবারে আসেন কবিতায় আমরা যাই। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে। একটা কবিতায় আবার কৃষ্ণচূড়া ফোটার কথা বলা মানে বুঝতে হবে এখানে কিছু বুঝাইতে চাইছে। আবার ফুটেছে দেখো শব্দের অর্থ কি? পুনরায়, পুনরায় একুশের চেতনার আবর্তন, পুনরায় একুশের চেতনার আবর্তন। 1952 সালের ভাষা আন্দোলনের পর মুক্তিযুদ্ধের আগে সবচেয়ে গোছানো আন্দোলন ছিল 1969 সালের গণ অভ্যুত্থান। 52-র পরে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু 1969 সালের গণ অভ্যুত্থান ছিল এমন একটা আন্দোলন যেখানে আবার
পুলিশের গুলিতে মানুষ মারা গেছে, সেই জন্য এই লাইনটাকে বলা হচ্ছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। তাহলে এই যে আবার ফুটেছে লেখাটির দ্বারা কি বোঝায়? পুনরায় ২১-এর চেতনার আবর্তন বা পুনরায় ৫২-র ভাষা আন্দোলনের চেতনার আবর্তন। একটু লিখে রাখেন স্যারেরা পাশে। অর্থাৎ আবার সেই চেতনা ফিরে আসছে। ৫২ সালে যেরকম প্রথম মারা গেছে, এরপরে নেক্সট ১৯৬৯-এর গণ অভ্যুত্থান সেই আন্দোলন ছিল, যেখানে সবাই আবার একসাথে রাজপথে নামছে। ঠিক আছে, বাসভূমে হবে, ভূমি না, নিজ বাসভূমে। তাহলে পুনরায় ২১-এর চেতনার আবর্তন আবার ফুটা দ্বারা কি বোঝাইছে? পুনরায় ২১-এর চেতনা মানে ওই ৫২-র ভাষা আন্দোলনের চেতনার ফুটে উঠছে। ওকে, তারপরে এই কবিতা থেকে সবচেয়ে বেশি রিপিট হওয়া কোশ্চেন কি? সেই কোশ্চেন বলেন দেখি। সেই কোশ্চেনটা হচ্ছে কৃষ্ণচূড়া থরে থরে। তাহলে এই যে একটা শব্দ কৃষ্ণচূড়া, এই কৃষ্ণচূড়া আসলে কি? এই কৃষ্ণচূড়া হচ্ছে আমাদের চেতনারই রং। আমাদের কিসের রং? চেতনারই রং। এই চেতনা কিসের চেতনা? এই চেতনা হচ্ছে ২১-এর চেতনা। ঠিক আছে, তাহলে এটাকে ডিরেক্ট আমরা লিখে ফেলি এইভাবে যে কৃষ্ণচূড়া কি? কৃষ্ণচূড়া ২১-এর চেতনারই রং। আমি কেন ইউজ করলাম বলেন দেখি স্যাররা। তো আপনাদের মধ্যে যারা বিতর্ক করছেন, কে কে বিতর্ক করছেন একটু হাত তুলেন দেখি। সনাতনী বিতর্ক যখন করেন টপিকগুলো কেমন থাকে? শিশুশ্রম নিরসনই পারে বাল্যবিবাহ রোধ করতে। যদিও বা টপিকটা হয় নাই, হুদায় অনেক দিন থেকে আসলে বিতর্ক করা হয় না। যারা কলেজ লাইফে বা স্কুল লাইফে বিতর্ক করছিস ভিটিভিতে আমারে দেখে থাকতে পারিস, বাট যারা একদম তোরা দেখবি না, তোদের ভাইয়ারা আরো আগে দেখবে। আমি স্কুল লাইফে করতাম, কলেজ লাইফে এত বেশি করা হয় নাই। আর ভার্সিটিতে আসে তোদেরকে পড়াইতে আমার দিনরাত চলে যায়, আমি আর বিতর্ক করবো কই? কিন্তু শখের একটা জায়গা, যাই হোক। তো এই যে চেতনারী প্রত্যয়টা যোগ করে দেওয়া হয়, যে এই প্রত্যয় দ্বারা বোঝানো হয় এটাই কি মেইন রিজন, তাই না? তো এই যে প্রত্যয়, এটা অবশ্যই লিখতে হবে, শুধু চেতনার না, চেতনারী রং। অর্থাৎ এই কৃষ্ণচূড়া কি? এই কৃষ্ণচূড়া ২১-এর চেতনার প্রতিনিধিত্ব করে। ক্লিয়ার? তাহলে কৃষ্ণচূড়া কিসের রং? ২১-এর চেতনারী রং। কিসের রং বলো দেখি? ২১-এর চেতনারী রং। ক্লিয়ার? ওকে, এখন তোমাদের একটা অ্যাডমিশনে কোশ্চেন আসছিল ২১-এর চেতনার রং কি? অপশনে কৃষ্ণচূড়া নাই, আছে লাল। ভাই কৃষ্ণচূড়ার কালার কি? লাল কালার। তাহলে ওই জিনিসটারই পাশে লিখে রাখো কৃষ্ণচূড়া ২১-এর চেতনারী রং প্লাস কি? লাল। কৃষ্ণচূড়া ২১-এর চেতনারী রং আর কি? প্লাস লাল। এটা ডিরেক্ট একটা নর্মাল কোশ্চেন। এই কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? ২১-এর চেতনারই রং। এই চেতনার রং কি? লাল। ঠিক আছে, তারপর এখান থেকে একটা জ্ঞানমূলক আসতে পারে, হুবহু লাইন থেকে কোশ্চেন। কৃষ্ণচূড়া কেমন ভাবে ফুটেছে? ঝটপট তুলে ফেলেন। কৃষ্ণচূড়া কেমন করে ফুটেছে? নিবিড় হয়ে। কৃষ্ণচূড়া কেমন করে ফুটেছে? উত্তর হচ্ছে নিবিড় হয়ে। কৃষ্ণচূড়া কেমন করে ফুটেছে? কৃষ্ণচূড়া নিবিড় হয়ে ফুটেছে। ঠিক আছে, এটা আরেকটা জ্ঞানমূলক কোশ্চেন, এটাও স্যারেরা ঝটপট তুলে ফেলেন। হলুদ না? হলুদ কই থেকে পাইলি? এদিকে হলুদ না, এই জায়গায় হলুদের কোনো নাই, এখানে শুধু লাল। এখানে হলুদের কোনো খাওয়া নাই, এখানে কি শুধুই লাল। ঠিক আছে, ওকে। কৃষ্ণচূড়া কেমন করে ফুটেছে? কৃষ্ণচূড়া নিবিড় হয়ে ফুটেছে। নিবিড় হয়ে ফুটেছে। কৃষ্ণচূড়া কি এখানেই শেষ? না, কৃষ্ণচূড়াকে নিয়ে আরো নোট করতে হবে। আর একটা নোট কি? কৃষ্ণচূড়াকে তুলনা করা হয়, কৃষ্ণচূড়াকে তুলনা করা হয় কিসের সাথে? তুলনা করা হয় শহীদের ঝলকিত রক্তের বুদবুদের সাথে। শহীদের ঝলকিত রক্তের বুদবুদের সাথে। শহীদের ঝলকিত রক্তের
বুদবুদের সাথে। এটার মানে কি? পাশে ব্র্যাকেটে লিখে রাখবা শহীদের আত্মত্যাগের সাথে। কৃষ্ণচূড়াকে একুশের চেতনাও বলা হয়, আবার তাকে কিসের সাথে তুলনা করা হয়? শহীদের আত্মত্যাগের সাথে বা শহীদের ঝলকিত রক্তের বুদবুদের সাথে। আবার শহীদের ঝলকিত রক্তের বুদবুদ দ্বারা কি বোঝায়? ভাইয়া রক্ত, আত্মত্যাগ, তারা মারা গেছে, দেশের জন্য জীবন দিছে, এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। তাহলে খুবই সিম্পল, কৃষ্ণচূড়াকে তুলনা করা হয় শহীদের ঝলকিত রক্তের বুদবুদের সাথে, বা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ কি? কৃষ্ণচূড়া। এটা দ্বারা কি বোঝায়? শহীদদের আত্মত্যাগ, 1952 ভাষা শহীদদের আত্মত্যাগ। ঠিক আছে? এবং কি স্মৃতিগন্ধে ভরপুর শহীদের আত্মত্যাগের সাথে প্লাস শহীদের স্মৃতির সাথে। শহীদের আত্মত্যাগ এবং কি শহীদদের স্মৃতির সাথে তুলনা করা হয়। কাকে? কৃষ্ণচূড়াকে আমাদের তুলনা করা হয়। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের পজিটিভ দিকের রং। এই কবিতায় তোমরা পাবা দুইটা রং। কয়টা রং পাবা? দুইটা রং। একটা পাবা কৃষ্ণচূড়া, আর একটা পাবা হচ্ছে একুশের চেতনার বিপরীত রং। কৃষ্ণচূড়াকে নিয়ে যা যা এমসিকিউ আসবে ভাইয়ার সাথে মুখস্থ বলে ফেলো। কৃষ্ণচূড়া কি? একুশের চেতনারই রং। কৃষ্ণচূড়া একুশের চেতনারই রং, রং হচ্ছে লাল। কৃষ্ণচূড়া কি একুশের চেতনারই রং? রং হচ্ছে লাল। সে পথে ঘাটে কৃষ্ণচূড়া কেমন করে ফুটছে? নিবিড় হয়ে। কেমন করে ফুটছে? নিবিড় হয়ে। আবার পথে ঘাটে কোন ফুল ফুটছে? কৃষ্ণচূড়া ফুটছে। তারপর কি? কৃষ্ণচূড়াকে কিসের সাথে তুলনা করা হয়? শহীদের ঝলকিত রক্তের বুদবুদের সাথে তুলনা করা হয়। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় শহীদদের আত্মত্যাগ শহীদের স্মৃতির সাথে তুলনা করা হয়েছে। শহীদের আত্মত্যাগ শহীদের স্মৃতির সাথে তুলনা করা হয়েছে। দ্যাটস ইট। কৃষ্ণচূড়া খতম। আমি কি বলছি? এই কবিতার রং কয়টা? দুইটা। এক নাম্বার রং পাইলাম কৃষ্ণচূড়া রং। দুই নাম্বার রংটা কি ভাইয়া? একুশের চেতনার বিপরীত রং। এই রঙের কোনো কালার বলা নাই, বা কালারটা আমরা কল্পনা করে নিতে পারি। একুশের চেতনার কি রং? একুশের চেতনার বিপরীত রং। এই রংটার কোনো কালার বলা নাই, আমরা কালার ধরে নিতে পারি। তো ধরবো পরে, আগে পরে ধরবো। আগে জানবো একুশের রং একটা, আর একটা হচ্ছে একুশের চেতনার বিপরীত রং। এই রং নিয়ে এমসিকিউ কি কি আছে? এক নাম্বার, চোখে ভালো লাগে না। চোখে ভালো লাগে না কোন রং? একুশের চেতনার বিপরীত রং। চোখে ভালো লাগে না, একুশের চেতনার বিপরীত রং। সন্ত্রাস আনে কোন রং? একুশের চেতনার বিপরীত রং। 3 নাম্বার নোট, পথঘাট ছেয়ে গেছে কোন রঙে? আমরা তো সবাই আগায় আগায় দিয়ে আসবো কি? দিয়ে আসবো যে কৃষ্ণচূড়া দিয়ে পথঘাট ছেয়ে গেছে। না, কৃষ্ণচূড়া ফুটছে, বাট পথঘাট মানে পুরো বাংলাদেশকে ছেয়ে গেছে কোন রঙে? এই একুশের চেতনার বিপরীত রঙে। এখন একুশের চেতনার বিপরীত কারা? সেটা হচ্ছে পাকিস্তানি শাসক গোষ্ঠী। এখন পাকিস্তানি শাসক গোষ্ঠী দ্বারা মূলত মিলিটারিকে বোঝানো হয়। তো আমরা যদি অপশনে থাকে তাহলে ধরতে পারি একুশের চেতনার এই বিপরীত রং হবে জলপাই। যদি শুধুমাত্র কিসে থাকে? অপশনে থাকে, যে কি বলো দেখি, যে জলপাই অপশনে আছে, তাহলে একুশের চেতনার বিপরীত রং কোনটা? সেটা হচ্ছে জলপাই। একুশের চেতনার বিপরীত রং কোনটা? সেটা জলপাই। যদি ওই টিচার এটাকে জলপাই ভাবে থাকে, অনেকে আবার এটাকে কালো ভাবতে পারে। কালো মানে অন্ধকার। একুশের চেতনার বিপরীতে পাকিস্তানি শাসক গোষ্ঠী অন্ধকার নিয়ে আসছে, আমাদের পথঘাট ছেয়ে ফেলছে, সন্ত্রাস আনছে। তো কালো বা জলপাই দুটোই হতে পারে। আবার রং যেহেতু বলা নাই, অন্য যে কোনো কিছু হইতে পারে। এটার মানে কি ভাইয়া? একটা কবিতাকে আমাদেরই যখন কবিতা পড়ায়, যে কোনো আমাদের যখন সাহিত্যিক কোনো টিচারের ক্লাস করি, তখন দেখবা যখন আমাদেরকে কোনো কবিতা পড়ায় আমাদের কাছে ওপেন করে দেয়। একটা কবিতা একটা খোলা বইয়ের মতন, তুমি ওটাকে নানাভাবে ব্যাখ্যা বের করতে পারবা। তুমি তোমার কল্পনা একুশের চেতনার বিপরীত দ্বারা মিলিটারি বা জলপাই রং ভাবতে পারো, আরেকজন এটাকে বাংলার জন্য অন্ধকার কালো রঙও ভাবতে পারে। যেহেতু কবি ডিরেক্ট কোনো ফুল দিয়ে বা কালার দিয়ে বুঝায় দেয়নি, সেই জন্য এখানে দুটোই অ্যান্সার হবে। এখন কোনটা অ্যান্সার করব? তো
তো ইদানিং কালে টিচারদের অনেকগুলো বোর্ড পরীক্ষার প্রশ্নে জলপাই রং শব্দটা বেশি ব্যবহার হচ্ছে। সো অপশনে যদি জলপাই রং থাকে তাহলে অবশ্যই 21-এর চেতনার বিপরীত রং কি? জলপাই। এটা ধরে নিব যদি এরকম প্রশ্ন অ্যাডমিশনে আসে। আর যদি না আসে তাইলে তো নাই, জাস্ট জেনে রাখলাম। ঠিক আছে? আর যদি অপশনে জলপাই না থাকে, অপশনে শুধু কালো থাকে, তখন বুঝবো ওই টিচার কালো ভাবছে, অ্যান্সার করবা কালো। তাহলে অপশন দেখে প্রশ্ন বুঝে সময় ধরে ধরে আমাদেরকে কি করতে হবে? অ্যান্সার করতে হবে। ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার স্যাররা? ওকে, ঠিক আছে। ওকে, এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানান একেবারে। তাহলে 21-এর চেতনার বিপরীত রং কি? জলপাই হইতে পারে, কালো হইতে পারে, অপশন অনুযায়ী ডিপেন্ড করবে। এই রং কি করে? 1 নাম্বার, চোখে ভালো লাগে না কোন রং? 21-এর চেতনার বিপরীত রং। সন্ত্রাস আনে কোন রং? 21-এর চেতনার বিপরীত রং। পথ ঘাট ছেয়ে গেছে কোন রং? 21-এর চেতনার বিপরীত রং। এইভাবেই বাংলাকে খালি জিকের মতন ঠাডা 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 মুখস্থ করা লাগবে, আর কিছু করার নাই ভাই। বাংলা এরকমই মুখস্থ করা। যেমন কৃষ্ণচূড়াকে নিয়ে মুখস্থ করলাম, সেম ভাবে কৃষ্ণচূড়া কি? লাল রং। 21-এর চেতনারই রং। শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, শহীদের স্মৃতি, শহীদের আত্মত্যাগ, সব কৃষ্ণচূড়া। সেম ভাবে আরেকটা রং 21-এর চেতনার বিপরীত রং। ঠিক আছে? ওকে, ডান। চলো, আমাদের অর্ধেক 50% কবিতা এখানেই শেষ। এইটুকু, এই রঙের আলোচনায় আমাদের 50% কবিতা পড়া শেষ। কি বলেন ভাইয়া? বিশ্বাস হয় না? আমি বিশ্বাস করি না আপনাকে, বিশ্বাস করতে হবে, আসলেই শেষ। ঠিক আছে? ওকে, তারপরে আসো, বলে দিলাম তো দুটোই অপশনে থাকলে জলপাই বেশি ইউজ হচ্ছে, সেই জন্য জলপাই দাগাবো। আর যদি অপশনে জলপাই না থাকে তাহলে কালো দাগাবো। ঠিক আছে? ওকে, বলেই দিয়েছি দুটোই যদি থাকে। ঠিক আছে? ওকে, তারপরে আসি, আর একটা প্রশ্ন আছে। কি বলো দেখি? সারা দেশে আজ কিসের অশুভ আস্তানা? একটা জ্ঞানমূলক কোশ্চেন। সারা দেশে আজ কিসের অশুভ আস্তানা? সারা দেশে আজ কিসের অশুভ আস্তানা? বলেন দেখি, সারা দেশে আজ কিসের অশুভ আস্তানা? ঘাতকের। এই ঘাতক কে? এই ঘাতক হচ্ছে পাকিস্তানি শাসক গোষ্ঠী বা পাকিস্তানি মিলিটারি। সারা দেশে পাকিস্তানি শাসক গোষ্ঠীরা কি করেছে বলেন দেখি? পাকিস্তানি শাসক গোষ্ঠীরা এই পুরো দেশকে অধিগ্রহণ করেছে, সেই জন্যই বলা হচ্ছে সারা দেশ আজ কাদের অশুভ আস্তানা? ঘাতকের অশুভ আস্তানা। এই ঘাতক কারা? পাকিস্তানি শাসক গোষ্ঠী। তাহলে শুরু থেকেই বলা হচ্ছে, দেখো আবার আমরা আন্দোলনে নামছি, 52-র ভাষা আন্দোলনের মতন শহীদদের আত্মত্যাগ স্মৃতিকে সম্বল করে আমরা নামছি। এই কৃষ্ণচূড়াই আমাদের চেতনার রং, আমাদের 21-এর চেতনা। কিন্তু এই যে আমাদের মধ্যে চেতনা বেঁচে আছে, কিন্তু এর বিপরীতেও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পাকিস্তানি শাসক গোষ্ঠী। তারা এই বাংলায় সন্ত্রাস করছে। তারা এই বাংলায় কি করছে? তারা তাদের এই শাসন শোষণ দেখতে ভালো লাগে না। পথঘাট তারা ছেয়ে ফেলেছে। পুরো বাংলাদেশে তারা নিজেদের অশুভ আস্তানা গেড়েছে। সেই অশুভ আস্তানা কি? মিলিটারি ক্যাম্প। এই অশুভ আস্তানাটা কি বলেন দেখি ভাইয়া? এই অশুভ আস্তানা হচ্ছে মিলিটারি ক্যাম্প। সারা দেশে পাকিস্তানি বাহিনী যে বিভিন্ন মিলিটারি ক্যাম্প বানিয়েছে, এই অশুভ আস্তানা দ্বারা এই মিলিটারি ক্যাম্পটাকেই বোঝায়। এটা নোট করে ফেলো। এই সারা দেশে আজ অশুভ আস্তানা, এটা পাকিস্তানি শাসক গোষ্ঠীরা যে পুরো বাংলা জুড়ে নানা জায়গায় মিলিটারি ক্যাম্প বসিয়েছে, এটাকে বলা হয়েছে। ঠিক আছে? বা তাদের অন্যায় শাসন শোষণকেও বোঝানো হয়েছে। ওকে, ঠিক আছে, ডান। তাহলে এই পর্যন্ত পড়া শেষ। এইবারে আসবো পরের লাইনে। আমি আর আমার মতোই বহু লোক। তারপর আরেকটা সুন্দর নোট, ফেব্রুয়ারি 1969 কবিতায় কয় ধরনের লোকের কথা বলা আছে? ফেব্রুয়ারি 1969 কবিতায় কয় ধরনের লোকের কথা বলা আছে? কবিতায় কয় ধরনের লোকের কথা বলা আছে? তুলে ফেলেন স্যাররা।
উত্তর কি হবে? ফেব্রুয়ারি 1969 কবিতায় কয় ধরনের লোকের কথা বলা আছে? উত্তর হবে 3 ধরনের। 1 নাম্বার মরা, 2 নাম্বার আধমরা, 3 নাম্বার ভীষণ জেদি বিপ্লবে ফেটে পড়া। ভীষণ জেদি বিপ্লবে ফেটে পড়া। তাহলে এই যে চারিদিকে পাকিস্তানিদের শাসন শোষণ চলতেছে, এই অবস্থায় মানুষের অবস্থা কেমন? কেউ মরা মানে কি? মরা মানে হচ্ছে চেতনার দিক থেকে মরা, চেতনায় মৃত। যে পাকিস্তানি বাহিনীর শাসন শোষণের অত্যাচার হতে হতে তার মধ্যে আর ঘুরো দাঁড়ানোর কোনো স্পৃহা নাই, সে চেতনার দিক থেকে মৃত। কেউ আধমরা, তার মধ্যে চেতনার কিছু অল্প একটু বেঁচে আছে, আবার সে অল্প মরে গেছে, তার মধ্যে চেতনা অর্ধেক মরে গেছে, হালকা কিছু চেতনা নিজের মধ্যে লুকায় রাখছে, সে হচ্ছে আধমরা। আবার আরো কেমন কিছু মানুষও আছে যে অন্যায় অত্যাচার দেখে যার মধ্যে রক্ত গরম হচ্ছে, যার মধ্যে 21-এর চেতনা টকবক করছে, সে দারুণ বিপ্লবে ফেটে পড়তে চাচ্ছে এই পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে। এই বিষয়টাই বলা হচ্ছে যে কয় ধরনের মানুষ? 3 ধরনের মানুষ। কেউ মরা মানে চেতনার দিক থেকে মরে গেছে, আধমরা, চেতনা অলমোস্ট মরে গেছে, একটু হয়তোবা লুকিয়ে বেঁচে আছে। আর এক ধরনের মানুষ আছে যারা ভীষণ জেদি, যারা এই অন্যায় অত্যাচার যত বেশি হচ্ছে তত রেগে ফুলে উঠতেছে, যেন তারা এই পাকিস্তানি শাসনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তাহলে কয় ধরনের মানুষ? 3 ধরনের মানুষ। তোলা হয়ে গেলে কমেন্টে একটু ছোট্ট করে ডি লিখে দিবেন। আমি বলছি না খুব কম সময়ে পড়া শেষ করব, সো আজকে একটু গল্প বেশি করে ফেলছি, মাফ করে দিস, কম টাইমই পড়াবো, ঠিক আছে? আর বেশি নেই, আর 15 মিনিটে পড়া শেষ। সিরিয়াসলি আর 15 মিনিটে পড়া শেষ হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ। তো যেটা বলছি 40 মিনিটই লাগবে, ঝটপট তুলে ফেল। এখন তোরা নতুন বাচ্চা কাচ্চা, তো তোদেরকে তাড়াতাড়ি পড়াই গেলে কিছু জন বলবে ভাইয়া বুঝি নাই, তাই একটু আস্তে পড়াচ্ছি, কিছু মনে করিস না, ঠিক আছে? ওকে, এমসিকিউতে পড়ছিস 2 ধরনের ছিল ভুয়া কথা, সেই এমসিকিউ ভুল। যেখানে সেই এমসিকিউ যেই বই থেকে পড়ছিস সেটা একটা ভণ্ড বই, সেই ভণ্ড বইয়ে ভুল উত্তর দেওয়া আছে। উত্তর হবে 3 ধরনের, যার সাথে যেই টিচারকে লাগতে আসতে বলবি আমার সাথে বলে দিবি, ঠিক আছে? অ্যাটলিস্ট মাথায় রাখ, স্বর্ণ ভাইয়ের কাছে বাংলা ফার্স্ট পেপারে বাংলা সাহিত্য অংশে তুমি বাজারের যে কোনো বই আনো, বই কারা বানায়? শিক্ষকরাই বানায়। শিক্ষকরা ভুল করে, বাজারের অনেক বই, আরো যখন অ্যাডমিশনের ক্লাসে আসবা নিজের যদি কিছু, এখন তারা ঠিক করছে, আমার ক্লাস দেখে ঠিক করছে, আমার পিডিএফ দেখেও অনেকে ঠিক করছে, ইভেন আমার পিডিএফ হুবহু তুলে বইও বানাইছে অনেকে, এগুলোতে না যাই। তো এমন কিছু মানুষ আছে বাজারে, আমি এখন বলতে পারতেছি না, ওই বইগুলো যদি নাও তাহলে ভাইয়ার প্রত্যেকটা ক্লাসের পড়াকে ভুল মনে হবে। কেন? কারণ তুমি যেই বইটা পড়তেছো ওই বইটা একটা ডাহা মিথ্যার উপরে বানানো। বাংলায় এরকম অনেক কিছু পাবা, চিন্তা করিও না। আমি একেবারে তোমাদের বাংলা একাডেমির বই থেকে চেক করেই তোমাদের সাহিত্য রিলেটেড যত ইনফরমেশন দেই, তো যদি প্রশ্ন হয় যেটা সঠিক উত্তর সেটাই পড়বা, ঠিক আছে? ওকে, তো আমরা যেখানে ছিলাম পড়ায় ব্যাক যাই, ঠিক আছে? ওকে, তাহলে 3টা টোলা ডান, ব্যাস। আর আমাদের কবিতায় কিচ্ছু নাই। চারিদিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। অর্থাৎ চারিদিকে কি? মানুষের মানবীয় জীবন বিপর্যস্ত হচ্ছে। মানবীয় জীবন মানে কি? সাধারণ জীবন যাপন মানুষ করতে পারতেছে না, মানুষের মানবাধিকার থাকতেছে না, যেখানে ইচ্ছা যাকে ধরে নিয়ে যাচ্ছে, এটাকে এখানে বলা আছে চারিদিকে মানুষের মানবীয় জীবন বা সাধারণ জীবন যাপন কি হচ্ছে? বাধাগ্রস্ত হচ্ছে। এরপরে এই কবিতার লাস্ট এমসিকিউ এর নোট, এখন খাতাটা বের করেন ঝটপট। যেটা কি বলছিলাম না, এই কবিতায় কাদের কাছ থেকে? সালাম বরকতের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে, এবং এই কবিতা থেকে প্রশ্ন আসবে কেমন? জ্ঞানমূলক। কি প্রশ্ন আসবে? জ্ঞানমূলক। জ্ঞানমূলক কোশ্চেন কেমন? এই কবিতায় সালাম স্যার কয়টা কাজ করে? সালাম। প্রশ্ন আসবে এভাবে, ফেব্রুয়ারি 1969 কবিতায় হাত থেকে, সালামের কি থেকে? সালামের হাত থেকে কিসের মতো? নক্ষত্রের মতো। সালামের হাত থেকে কিসের মতো? নক্ষত্রের মতো
কি ঝরে পড়ে? সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে পড়ে অবিরত অবিনাশী বর্ণমালা। অবিরত অবিনাশী বর্ণমালা। তিনটা আগে তুলো, তারপর একটা ছোট্ট টেকনিক দিয়ে বুঝাই দিব। আমার বাচ্চা কাচ্চা যারা আছিস তারা তো এটা পারিস, এই টেকনিক তাদের মুখস্থ হয়ে গেছে। তো ঝটপট তুলে ফেলো। শূন্যে ফ্ল্যাগ তোলে সালাম, রাজপথে নামে সালাম, সালামের হাত থেকে কিসের মতো? নক্ষত্রের মতো ঝরে পড়ে অবিরত অবিনাশী বর্ণমালা। ঠিক আছে, তুলে ফেলো। ঠিক আছে, ওকে। এই ক্লাসটা শেয়ার করো। কেন এইচএসসি 27-এ পড়বে? শূন্যের পরেরটা কি? শূন্যে ফ্ল্যাগ। ফ্ল্যাগ আবারও বলছি, কালকের ক্লাসেই বলছি, এখন যারা নতুন বাচ্চা কাচ্চা আছিস জানবি, একটা ওয়ানাবি ডাক্তার তোদেরকে পড়াচ্ছে। ডাক্তারি না পড়েও আমি তোদের জন্য ডাক্তার। কেন? কারণ হচ্ছে আমার হাতের লেখা খারাপ। ঠিক আছে, লেখ। ওকে, সালামের কাজ কয়টা? তিনটা। সালামের কাজ কয়টা? পাঁচটার মধ্যে তিনটা কাজ লেখা শেষ। শূন্যে ফ্ল্যাগ তোলে, রাজপথে নামে, সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে পড়ে অবিরত অবিনাশী বর্ণমালা। তিনটা শেষ, ডান। এবার এই তো টিচার বাবা মায়ের পরে কার স্থান? শিক্ষকের স্থান না? সেই জায়গা থেকে আবার ভাইয়াকে দেখে কিউট কিউট মনে হয় দেখে ভাবিস না, টিচার যখন পড়াবে সে টিচার তোর চেয়ে 10 বছরের যদি ছোট হয় তাও সে তোর অভিভাবকের জায়গায়। সেটা থেকে বলছি, ওগুলা আজাইরে আবল তাবল কমেন্ট করিস না। ঠিক আছে, ওকে। সো সালামের পরবর্তী অংশে আসি। সালামের এটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন হয়। সালামের চোখ আলোচিত ঢাকা। সালামের চোখ কি? আলোচিত ঢাকা। সালামের মুখ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের চোখ আলোচিত ঢাকা, সালামের মুখ তরুণ শ্যামল পূর্ব বাংলা। এই চোখ মুখ নিয়ে কি হয়? কনফিউশন হয়। এই চোখ মুখ নিয়ে কি হয়? কনফিউশন হয় যে কোনটা কি বলবো। তো এটাও আমি বুঝাই দিচ্ছি। স্বর্ণ ভাইয়ার চেহারাটা দেখো। ঠিক আছে, না আমার চেহারা সুন্দর না, তাও দেখাচ্ছি, কারণ আছে, সেটা বলি। এই যে ভাইয়ের চেহারাটা দেখতেছিস, চেহারাটা একটা বড় জিনিস, বড় একটা জিনিস। এই মুখের একটা ছোট্ট অংশ কি? ঢাকা। বাংলাদেশ একটা বড় জিনিস, বাংলাদেশের একটা ছোট্ট জায়গা ঢাকা, তাই না? সেম ভাবে এই টেকনিকটাও মনে রাখবি। সালামের মুখ বড় জিনিস, তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের চোখ ছোট জিনিস, ঢাকা বাংলাদেশের একটা পার্ট মাত্র। সো এখন আর ভুলবি, মুখ তরুণ শ্যামল পূর্ব বাংলা, চোখ আলোচিত ঢাকা। মুখ তরুণ শ্যামল পূর্ব বাংলা, পুরো বাংলা বড় জিনিস, চোখ ঢাকা। ছোট্ট একটা টেকনিক না? এই সেম ভাবে মনে রাখবি, আর চোখ মুখের এমসিকিউ জীবনে ভুল হবে না। ঠিক আছে, কি বলো দেখি? চোখ মুখ জীবনেও ভুল হবে না। সালামের চোখ কি হবে? আলোচিত ঢাকা, ছোট্ট জিনিস, পুরা মুখ তরুণ শ্যামল পূর্ব বাংলা। ঠিক আছে, ওকে, ডান। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আমাদের সালামের অংশ। এবার আসি বরকত। বরকত কাজ করছে দুইটা, এটা খালি ঠাডা মুখস্থ করলেই হবে। বরকত কি করে যদি প্রশ্ন আসে? ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত। তারপরে আসবে হচ্ছে গাঢ় উচ্চারণে, গাঢ় উচ্চারণে শহীদের আত্মত্যাগের কথা বলে কে? বরকত। গাঢ় উচ্চারণে শহীদের আত্মত্যাগ, দুঃখিনী মাতার অশ্রু জলের কথা বলে, আত্মত্যাগ দুঃখিনী মাতার অশ্রু জলের কথা বলে বরকত। দুঃখিনী মায়ের
অশ্রু জলের কথা বলে কে? বরকত। ব্যাস, বরকতের কাজ কয়টা? দুইটা। সালামের কাজ কয়টা? দুইটা। তাহলে এই কবিতায় শহীদ কয়জন আছে? এই কবিতায় শহীদ আছে দুইজন। ভাষা শহীদ কয়জন? দুইজন। কে কে? সালাম আর বরকত, যাদের কাজগুলো আমরা আগেই মুখস্থ করে ফেললাম। সালাম আর বরকত। গাঢ় উচ্চারণে শহীদের আত্মত্যাগ, দুঃখিনী মায়ের অশ্রু জলের কথা বলে কে? অশ্রু জলের কথা বলে বরকত। ঠিক আছে, বরকতের কাজ দুইটা, ঝটপট তুলে ফেলেন, শেষ। আমাদের কবিতা পড়া শেষ। কবিতা থেকে যা যা এমসিকিউ আসতে পারে অলমোস্ট পড়ায় ফেলছি, আর দুই একটা জাস্ট ছোট্ট জিনিস আছে, সেটা কি সেই লাইনটাই আমরা এখান থেকেই পড়াবো। ওকে, শূন্যে ফ্ল্যাগ তোলে। এই ক্লাসে ছিলি তুই? এই আব্দুল আব্দুল কাদিম না কি, এদিকে আয়, ক্লাসে ছিলি? শুরুতে কাকে নিয়ে পড়াইছি ভাইয়া? সালাম। শূন্যে ফ্ল্যাগ, সালামের কাজ কয়টা? পাঁচটা। শূন্যে ফ্ল্যাগ তোলে, রাজপথে নামে, হাত থেকে অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে কিসের মতো? নক্ষত্রের মতো। এখান থেকে তো পাঁচটা এমসিকিউ হয়ে গেছে। সেটা কে? সেটাও সালাম। তারপরে কি? সালামের মুখ, বাংলা, মুখের একটা ছোট্ট অংশ চোখ, আলোচিত ঢাকা। ডান। বরকতের কাজ কয়টা? দুইটা। একটা কি? এক নাম্বার হচ্ছে কি? ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে। দুই নাম্বার গাঢ় উচ্চারণে দুঃখিনী মাতার অশ্রু জল আর শহীদের আত্মত্যাগের কথা বলে। এটুকুই তো, ব্যাস এটুকুই। ওকে, সরে গেছি। ভাইয়ের চেহারাটা দেখতে ভালো লাগে না? না, ওকে, ডান। ঠিক আছে, শেষ আমাদের। এখন আর জাস্ট একটা এমসিকিউ বাকি আছে এই কবিতার। সেটা কি? সেটা আমরা বলি। ঠিক আছে, সেই লাইনটা হচ্ছে এটা, এই জায়গা থেকে আসে। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। তাহলে এই যে একটা ফুল ফোটার কথা বললো, যে বরকতের কি দিয়ে? বরকতের আত্মত্যাগ দিয়ে আমরা শহীদদের আত্মত্যাগের কথা বুঝতে পারি। শহীদদের এত আত্মত্যাগ, সালামের এত আত্মত্যাগ, আন্দোলনের কারণে আমরা একটা ফুল পাইছি। ফোটে ফুল, ফোটে ফুল। এই ফুল কিন্তু ভাইয়া কৃষ্ণচূড়া ফুল নয়। দুই জায়গায় এই লাইনটা পাবা, ফোটে ফুল। ফুল কোথায় ফোটে? বাস্তবের বিশাল চত্বরে। এটাও বলছি, অর্থাৎ আমাদের বাস্তবিক জীবনে আমরা বাংলা ভাষাকে নিজের ভাষা বানানোর কল্পনা দেখতাম, সেটাকে বাস্তবতা বানাইছে কারা? সালাম বরকতের মতো ভাষা শহীদরা। সেই ফুল আমাদেরই প্রাণ। আবারও একটা লাইন আছে, সেই ফুল আমাদেরই প্রাণ। এই ফুলটা আসলে কি বলেন দেখি? সেই ফুল আমাদেরই প্রাণ। এখানে যে ফুলটার কথা বলা আছে, সেই ফুল আর ফোটে ফুল, এই দুটো ফুলই কি? এই দুইটা ফুলই হচ্ছে আমাদের বাংলা ভাষা। তাহলে আগেই বলছি, লেখক পুরো কবিতায় আমাদেরকে ভাষা আন্দোলন থেকে অনুপ্রেরণা দিবে। লেখক বলতেছে, যেভাবে শহীদের আত্মত্যাগ, সালাম বরকতের আন্দোলনের মতন বাংলা ভাষাকে আমরা জয় করতে পেরেছিলাম, ঠিক একইভাবে হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। এই যে আমরা এই ভাষা আন্দোলন, বাংলা ভাষাকে পেয়েছি, এই অনুপ্রেরণা নিয়েই আমাদের মধ্যে চেতনা থাকবে। আমরা প্রতি ক্ষণে ক্ষণে শিহরিত হব এবং আমাদের মধ্যে সেই চেতনা জেগে উঠবে যে আমরা এবারও পারবো। 52 ভাষা আন্দোলনে পারছি, বাংলা ভাষাকে জয় করে নিয়ে আসতে পারছি। ফেব্রুয়ারি মাসে 1969-এর গণ অভ্যুত্থানে আমরা পারবো। আমরা শিহরিত ক্ষণে ক্ষণে, আমরা কি আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়া, আমাদের মধ্যে 21-এর চেতনা গেঁথে থাকবে। এটাই বলা আছে। অর্থাৎ কবিতাটা 1969-এর কি নিয়ে? গণ অভ্যুত্থান নিয়ে। 52-র ভাষা আন্দোলনে আমরা কিভাবে বাংলা ভাষাকে জয় করছি সেটার অনুপ্রেরণা নিব। ব্যাস, শেষ, খতম। সেই ফুল আমাদেরই প্রাণ, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, প্লাস হৃদয়ের হরিত উপত্যকায়। এটাও লিখে নে। এটা লেখাটা কই লিখি? নিচেরটা মুছে দেই, তুলে ফেলছিস তো। এখানে বিশাল চত্বরের পাশে হৃদয়ের হরিত উপত্যকাটাও লিখে ফেল। হৃদয়ের
কিসে? হৃদয়ের হরিৎ উপত্যকায়। ঠিক আছে, কোথায়? হৃদয়ের হরিৎ উপত্যকায়। তাহলে এই জায়গায় আমাদের জ্ঞানমূলক যা বুঝার যা কিছু আমি লিখে দিচ্ছি, তোরা এখন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবি। অ্যাডমিশনের এমন কোনো একটা কোশ্চেন পাবি না যেটা তোরা এখন অ্যান্সার করতে পারবি না। পুরো কবিতা থেকে যা যা প্রশ্ন আসা পসিবল সব আমরা 1 ঘন্টা হয়ে গেছে না, আমি গল্প বেশি করছি আজকে, বাংলা সেকেন্ড পেপার পড়াইছি, ওই 40 মিনিটেই আমাদের শেষ। এখন পুরো কবিতাটা একবার শুরু থেকে রিকল করেন দেখি স্যার, কি আছে কবিতায়? কিছু নাই। প্রথমে হচ্ছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, থরে থরে অর্থ কি? স্তরে স্তরে কৃষ্ণচূড়া ফুটছে, কেমন ভাবে ফুটছে? নিবিড় হয়ে। এখন কৃষ্ণচূড়া দ্বারা কি বোঝায়? 21-এর চেতনারই রং, এবং এই কৃষ্ণচূড়া শহীদের ঝলকিত রক্তের বুদবুদের কথা বলে, এবং এই কৃষ্ণচূড়ার রং কি? কৃষ্ণচূড়ার রং হচ্ছে লাল। এই কৃষ্ণচূড়া শহীদের আত্মত্যাগ, শহীদের স্মৃতির প্রতিনিধিত্ব করে। এই রঙের বিপরীতে আরেকটা রং আছে, যে রঙের নাম কি? 21-এর চেতনারই বিপরীত রং। ঝটপট আমি জাস্ট বলতেছি, তোদের মাথায় যেন রিকল হয়, আমার পড়ানো শেষ। এই রং কি? 21-এর চেতনার বিপরীতে রং। 21-এর চেতনার বিপরীত রঙের বৈশিষ্ট্য কয়টা? 3টা। কি কি রং 21-এর চেতনার বিপরীত রঙের বৈশিষ্ট্য? ফার্স্ট হচ্ছে, বলেন দেখি, চোখে দেখতে ভালো লাগে না, এই রং সন্ত্রাস আনে, পথঘাট ছেয়ে গেছে এই রঙে, 21-এর চেতনার বিপরীত রঙে। পরীক্ষায় যদি প্রশ্ন হয় জলপাই রং, কালো রং, তাহলে উত্তর করব জলপাই রং, কেননা এটা বেশি ইউজ হচ্ছে, বা তাহলে এই রং জলপাই হইতে পারে, কালো হইতে পারে। অপশনে যদি কখনো জলপাই না থাকে তাহলে কালো অ্যান্সার করে দিব। তারপরে আর কি বাকি থাকে? আর তো কিছু বাকি নেই। আর বাকি আসলে আমাদের সালামের কয়টা কাজ? সালামের 5টা কাজ। শূন্য ফ্ল্যাগ তোলে, রাজপথে নামে, হাত থেকে কি ঝরে পড়ে? অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে। তার নিচে আর কি বাকি থাকে? আর বাকি থাকে হচ্ছে তো 2টা জিনিস, সালামের চেহারা, বাংলা চোখ, আলোচিত ঢাকা। বরকত কাজ করে মাত্র 2টা, গাঢ় উচ্চারণে আত্মত্যাগের কথা বলে, আর দুঃখিনী মায়ের অশ্রু জলের কথা বলে। দেখছিস এতক্ষণ ধরে যা পড়াইলাম সেটা মুখের আগায় তোদের চলে আসতে হবে। আসবে, পড়লে সবই আসবে। খালি তোদেরকে কি করতে হবে? পড়তে হবে। একদম নামতার মতো বাংলার প্রত্যেকটা টপিক একটা এমসিকিউ পড়বে। আমি যদি তোকে প্রশ্ন দেই, সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল কি? বাংলা ভাষা। বাংলা ভাষা ফুটে কোথায়? বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। একদম মুখস্থ না, মুখে একদম নামতার মতন মুখের আগায় এগুলো চলে আসতে হবে। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে তোমাদের অবস্থা, এরকম অবস্থা হবে কেন জানো? আইসিইউ ব্যাচে আমার এই অবস্থা হয়েছে কেন ভাই? আমি যদি গুনি না, এতদিন পর্যন্ত বাংলার মনে হয় আমার 1000টা ক্লাস নেওয়া হয়েছে। আই এডুকেশন ভাই ডাকাত। এখন তোদেরকে আমিও পড়াইতে চাই, এখন আই এডুকেশনের দোষ নেই। আমাকে বলে যে অ্যাডমিশনে স্বর্ণ স্যার আপনাকে 20টা ক্লাস নিতে হবে। আমি তো হয় না, আমি তোদেরকে না পড়াইলে আমার মন জীবনেও ঠিক থাকে না। এখন কি হয়, আমি বলি ভাই আমাকে 2টা ক্লাস বাড়ায় দেন একটু। কখনো দেখছিস কোনো টিচার কে দে ক্লাস বাড়ায় নিতে? সে তো পড়া শেষ করতে পারলেই তার সুবিধা। এবং তোরা অনেকে জানিস যে অফলাইনে যেটা হয়, যে টিচাররা ক্লাস অনুযায়ী, আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম না। আমি 2টা ক্লাস বেশি নিলে জীবনেও 1 টাকাও বেশি দেয় না। সিরিয়াস কথা। তাহলে কেন পড়াই? দায়িত্ববোধ। একটা জিনিসে যে স্বর্ণ ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা সবসময় পাবি, ছোট্টবেলায় বই পড়ায় একটা লাইন পড়ছিলি তাই না? শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করতে পারায় নয়, শিক্ষার্থীকে তা অর্জন করতে সক্ষম করায়। একটা জাস্ট লাইন, ওই লাইনটা আমার বইয়ে এত বেশি হিট করছে, কেননা আমার সব টিচার, আমি খুব পিকি ছিলাম, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম, আমি সব টিচারের পড়া আমার ভাল লাগতো না। ওই একটা লাইন আমার মাথায় গেঁথে থাকতো, যে আমার সার্থকতা তোদেরকে পড়াই গেলাম এইটাতে না, আমি যে পড়ায় গেলাম তোরা আসলেই আমার পড়া বুঝতে পারতেছিস, এইটুকু এনশিওর করার জন্য আমাকে যতটুকু খাটতে হবে সেটা আমি করে যাব। এবং ওই একটা লাইন আমি যেহেতু নিজের টিচারের মধ্যে খুঁজতাম, এখন আমি নিজে যখন এই জায়গায় আসছি, এইটুকু জিনিস যে এনশিওর করার কথা ভাবি। তো তোদের যেটা বলতেছিলাম, আইসিইউ ব্যাচের পরে তোরা 4-5টা কোর্স ফ্রি পাচ্ছিস। সবগুলা কোর্সে সেম পড়া বারবার পড়াবো। ভাইয়ার মতো তোরাও বাংলার নামতা মুখস্থ করবি। সিরিয়াসলি বাংলা একদম মুখের আগায় চলে আসবে ইনশাল্লাহ। তো এখন তোদের জন্য মনে হয় অফারটা, একটা নতুন অফার দিছে, পেজে মেসেজ দে, ভর্তি হ। না হইলে আর কি করার, সমস্যা নাই।
লাস্ট মোমেন্টে আবার ওই দৌড়ায় আসিস, এক গাদা বাচ্চা ইনবক্স ভরায় দিস যে ভাইয়া ভুল করছি, আমি আরেক জায়গায় চলে গেছিলাম, হ্যান ত্যান, আমি ভাইয়া ভুল করছি, একটু অফারে ভর্তি করে দেন, আমার বাপ মায়ের টাকাগুলো নষ্ট হয়ে গেছে, ধরা খাইছি। ভাই ধরা খাওয়ার আগে জাস্ট তুমি অ্যাডমিশন পড়ুয়া যে কোনো তোমার সিনিয়র ভাইয়াকে বলো যারা এডুকেশনের ক্লাস করছে, তারা এক বাক্যে এডুকেশনের নাম বলবে। এটাই আমাদের অর্জন, যে শখ থেকে পড়াই, ভালোবাসা থেকে পড়াই, আর বাচ্চারাও ভালো পড়ে। ঠিক আছে, তো সবাই ভালো থাক। ঠিক আছে, আজকের পড়া এখানেই শেষ, আর কিচ্ছু নাই। ঠিক আছে, সো আমি আর তোদেরকে আলাদা করে নাম বলতে চাচ্ছি না, বইয়ের নাম বাজারে অলরেডি একজন কমেন্টে, আমি আসলে বইয়ের নাম বলতে চাই না, কারণ স্পন্সর হয়ে যাবে আমার কারণে। যদি 100টা বই বিক্রি হয়, ওই বইয়ের মালিক তো আমার টাকা দিবে না, আমি কেন বলবো। আচ্ছা বলি, নামের শেষে আছে ওই যে, আজকে যা একটা হিন্ট দেই, বইয়ের নামটা আমার জানা মতে তারা অনেক ডেভেলপ করছে, এই জন্য তাদেরকে ক্রেডিটটা দিতেই হয়। আমি আসলে সময় পাই না, একটা বই বানানো অসংখ্য রিসার্চের ব্যাপার। তোদের ক্লাস নিয়ে এখন আমি ঝট করে চলে যাব জিমে, কারণ আমার লাইফে ভাই টাকা পয়সার চেয়ে নিজের মেন্টাল পিসটা সবচেয়ে বেশি। তো সেই জন্য আমি এক্সট্রা প্রেশার নিতেই চাই না, কারণ তোদের পড়াইতে যে প্রেশার নেওয়া লাগে আমার উপর, তোদের ক্লাসে এডুকেশনে এক গাদা ব্যাচ, কতগুলো ইউনিভার্সিটির ব্যাচ এখানে পড়ায়, ভার্সিটির পড়া পড়ে এখনো পাশ করে বেড়াইতে পারি নাই। ভার্সিটি থেকে বেড়াইলে একটু চাপটা কমবে, এই সব কিছুর প্রেশার নিয়ে হয়ে ওঠে না। সো আমি শুরুতে বাংলা উচ্চারণ পড়াইতে স্বরে স্বরে, বাকিটা বুঝে নে, ওই বইটা পড়তে পারিস, ওরা অনেক ডেভেলপ করছে এবং তথ্যগুলো আসলেই ভালো। এইটা তোরা পড়তে পারিস, আর বাকি কোশ্চেন ব্যাংক যে কোনো একটা নিয়ে, আমরা সব কোশ্চেন ব্যাংকের সঠিক অ্যান্সার তোদের পড়াই দিব ক্লাসের প্র্যাকটিসে। সো এটা নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাক, সুস্থ থাক, এবং তোদের সাথে দেখা হবে আবারও খুব দ্রুত। ঠিক আছে, ইনশাআল্লাহ খুব দ্রুত, মানে কালকেই দেখা হচ্ছে। চিন্তা নাই, এখন আর এত প্রেশার দিয়ে বড় বড় টপিক পড়াবো না, ছোট টপিক খুব সুন্দরভাবে পড়ায় দিব, যেন আগে একটু গায়ে জোশ আছে, না বাংলা পারতেছি, আরে মুখস্থ থাকতেছে তো। তারপরে যখন ক্লাসে আসবি, যেমন আজকের ক্লাসে কিন্তু অর্ধেক পড়া পড়াই নাই, শামসুর রহমান পড়তে 1 ঘন্টা লাগে, পড়াই নাই। ওগুলো তো ক্লাসে আয়, তারপর তোদেরকে ধরে রোলার কোস্টার দিয়ে পিষবো। যদি সামনাসামনি পাইতাম পিষতে পারতাম, অনলাইনে তো কি হবে, আরে পড়তে ইচ্ছা করতেছে না ভাই, আর ক্লাসটা বাদ দিয়ে দেই, আমি পড়ে নিব, আর তোর দ্বারা পড়া হবে না। ওই কাজ করবি, নিজেরে ধোকা দিবি, আর কিছু করার নাই। তো যাই হোক, সবাই ভালো থাক, সুস্থ থাক। ঠিক আছে, ওকে, আমি হিন্ট দিয়ে দিছি, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে খুব দ্রুত তোমাদের সাথে। টাটা, বাই বাই, আজকে আর গল্প নাই। ঠিক আছে, সবাই ভালো থাকো। হিন্ট দিছি, অনেকে বুঝে ফেলছে, আমি আর বলবো না। ঠিক আছে, আমি আর বলবো না, যারা চালাক তাদের জন্য জাস্ট বলছি। ঠিক আছে, না একটা বই রাখতে পারো, লেকচার শিট তোমার প্র্যাকটিসের জন্য, বাট বই রাখলে বেটার হয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।